শুরু করুন। আসসালামু আলাইকুম, শুভ বিকেল আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সম্মানিত সহকর্মীবৃন্দ এবং সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সবাইকে আজকে আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের ক্লাস ঘরে বসে শিখি পেজ থেকে। আপনারা সকলেই জানেন ঘরে বসে শিখি এর পরিকল্পনা এবং বাস্তবায়নে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমি তোমাদের আজকে কি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বাংলা বিষয় নিয়ে। তাহলে আমার পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো তোমাদের বই খাতা কলম নিয়ে ঝটপট তৈরি হয়ে যাও এবং আমার সামনে বসে পড়ো এবং চেষ্টা করবে আজকে আমার ক্লাসের শেষ পর্যন্ত থাকার জন্য এবং অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। কেমন? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বাড়িতেই আছো, নিরাপদে আছো, ভালো আছো। অবশ্যই আমিও ভালো আছি। আমাকে তো তোমরা সকলেই চিনো, তারপরেও বলছি আমি রওশন শরীফ কানি সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি BM সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাপ্তাই উপজেলা, রাঙামাটি জেলায়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাকে দেখে নিশ্চয়ই একটু অবাক লাগছে। তোমাদের মনে হচ্ছে তোমাদের তানি মিস সেই প্রাণপ্রিয়, সেই পরিচিত প্ল্যাটফর্ম থেকে বা স্টুডিও থেকে আজকে আসেনি। ঠিক তাই ধরেছ, আমি একদম আমার সেই পরিচিত স্টুডিও থেকে আজকে আসিনি। আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজে বাহিরে আছি, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটা কাজে আছি, কিন্তু আমি চাইনি যে আমার কোনো কাজের জন্য তোমাদের একটা ক্লাস মিস হয়ে যাবে। তাই সে আমার ব্যক্তিগত কাজের ফাঁকে আমি তোমাদের এই ক্লাসটি অ্যাটেন্ড করার চেষ্টা করছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে থেকো, ঠিক আছে? আমরা ক্লাসটি শুরু করব। একটু মনে করে দেখো যে আমরা কোন ক্লাসে ছিলাম, আমরা কি পড়ছিলাম, আমাদের অধ্যায়টা কি ছিল একটু বলো তো শিক্ষার্থী বন্ধুরা। নিশ্চয় মনে আছে? আমি আর একটু মনে করিয়ে দিই। আমরা পড়ছিলাম বীরের রক্তে স্বাধীনের দেশ। বীরের রক্তে স্বাধীনের দেশ নিশ্চয় তোমাদের মনে পড়েছে। আমরা কি পড়ছিলাম? বীরের রক্তে স্বাধীনের দেশ, যেটা আমাদের বাংলা বইয়ের 6 নম্বর অধ্যায়। এবং আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের 2টো ক্লাস কিন্তু শেষ করেছি। এই অধ্যায়ের 3য় ক্লাস আজকে, ঠিক আছে বন্ধুরা? ক্লাসের শুরুতে আমি তোমাদের একটা গান শোনাই, শুনো সবাই। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের রে কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের রে কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। শিক্ষার্থী বন্ধুরা, এই গানটা তোমাদের সবার পরিচিত। বলো তো, এই গানে কাদের ঋণ শোধ হবে না বলা হয়েছে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আমরা যে অধ্যায়টি পড়ছি বীরের রক্তে স্বাধীনের দেশ, এই অধ্যায় থেকে আমরা ধীরে ধীরে জানতে পারছি আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তাদের জীবন উৎসর্গ করে যে 7 জন বীর শ্রেষ্ঠ আমাদেরকে তাদের জীবন উৎসর্গ করে আমাদেরকে আমাদের স্বদেশ উপহার দিয়েছে, আমাদের বাংলাদেশকে উপহার দিয়েছে, সেই 7 জন বীর শ্রেষ্ঠের কথা বলছি। এবং সেই সাথে সকল বীর মুক্তিযোদ্ধাদের কথা বলছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এই স্বাধীন দেশে বসবাস করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ কে কে? মনে আছে তোমাদের? চলো আমরা আরো একটু মনে করে দেখি, কেমন? আমি 7 জন বীর শ্রেষ্ঠের নাম তোমাদেরকে আরো একবার পড়ে শোনাই। আমি জানি তোমাদের সবার মনে আছে, আরো একটু পড়বো আমরা, ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই 7 জন বীর শ্রেষ্ঠ।
মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মুস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমান। এই হলো আমাদের 7 জন বীরশ্রেষ্ঠের নাম। এবার বলো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত 2 ক্লাসে একজন বীরশ্রেষ্ঠের বীরত্বের গল্প জেনেছিলাম। তিনি কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি কিভাবে শহীদ হয়েছিলেন, সেই গল্পটা কিন্তু আমরা জেনেছিলাম। বলো তো তিনি কে? আমরা কোন বীরশ্রেষ্ঠের গল্প শুনেছিলাম? তিনি হলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। নূর মোহাম্মদ শেখের বীরত্বের গল্প জানলাম এবং আজকের ক্লাসেও কিন্তু আমরা একজন বীরশ্রেষ্ঠের বীরত্বের গাথা জানব। তাহলে চলো আমরা পাঠে চলে যাই। ঠিক আছে, তোমরা সবাই তোমাদের পাঠ্য বই নিয়ে নিশ্চয়ই রেডি হয়েছো। তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 6 পৃষ্ঠা নং 27 খোলো। সবাই সবাই তোমাদের পাঠ্য বইয়ের 27 নং পৃষ্ঠা খোলো, যেখানে তোমরা বীরের রক্তে স্বাধীন দেশ এই অধ্যায়টি খুঁজে পাবে। তোমরা খুলো। আমি আগেই বলেছি যে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে রয়েছি, যার কারণে আমার হাতে পাঠ্য বইটি নেই, কিন্তু পাঠ্য বইয়ের যে পাঠ্যাংশটুকু আছে সেটা আমি সংগ্রহ করেছি এবং এখানে লিখে নিয়েছি। তোমরা সবাই তোমাদের পাঠ্য বইটি খুলো, খুললেই দেখতে পাবে। আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, কেমন? এবং তোমাদের পাঠ্য বই 27 নং পৃষ্ঠা খুলে মিলিয়ে দেখো। আমরা গত ক্লাসে যে পর্যন্ত পড়েছিলাম মহিষখোলা গ্রাম, এর পরবর্তী অংশ থেকে আজকে আমরা পড়বো। ঠিক আছে? দিনটি ছিল 71-এর 8ই এপ্রিল। ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সৈন্যদের উপর আক্রমণ করবে। এর জন্য তারা মহলছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের 2 পাশে অবস্থান গ্রহণ করেন। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে। সাথে নিয়ে আসে 7টি স্পিডবোট আর 2টি মোটর লঞ্চ। স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত, তবু মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি। আব্দুর রউফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুঁড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের 7টি স্পিডবোটই ডুবে গেল। বাকি লঞ্চ 2টো থেকে গুলি ছুটতে ছুটতে তারা পিছু হতে থাকলো। এরকম মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়ল তার উপর। তিনি শহীদ হলেন। বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি। রাঙামাটি জেলার বোর্ড বাজারের চিংড়ি খালের কাছাকাছি একটি টিলার উপর সমাহিত হন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। পরবর্তী সময়ে সমাধিকে স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করেন সরকার। শিক্ষার্থী বন্ধুরা, এবার বলতো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি যখন পরিচয় দিচ্ছিলাম আমার বাড়ি কোথায়, আমি কোথা থেকে যুক্ত হয়েছি? আমি যুক্ত হয়েছি রাঙামাটি থেকে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই রাঙামাটিতে রয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থান। তোমরা যারা রাঙামাটি বেড়াতে আসবে তোমরা অবশ্যই এই স্থানটি একবার দেখে যাবে। আর যারা রাঙামাটিতে অবস্থান করছো তারা তো নিশ্চয়ই প্রতিনিয়ত দেখছো এবং তাকে শ্রদ্ধা করছো। শিক্ষার্থী বন্ধুরা, এই যে পাঠ্যাংশটুকু পড়লাম আমি তো একবার পড়ে দিলাম, তোমরা কিন্তু এটাকে আরো কয়েকবার করে পড়বে, বাড়িতেই পড়বে, কেমন? যদি পড়তে কোনো অসুবিধা হয়, যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে জানাও, অথবা আমাকে ইনবক্স করতে পারো। আমি সবসময় তৈরি আছি তোমাদের সহযোগিতা করবার জন্য। ঠিক আছে বন্ধুরা, আমরা যে এই পাঠটুকু পড়লাম তোমরা কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছ? অর্থাৎ মুন্সি আব্দুর রউফ কি করলেন? তিনি তার নিজের জীবন দিয়ে তার
সহযোদ্ধাদের, অর্থাৎ তার সাথে যারা যুদ্ধে এসেছিল, অংশগ্রহণ করেছিল, তাদের জীবন বাঁচালেন। অবশেষে তার নিজের জীবনে কিন্তু রক্ষা করতে পারলেন না। তিনি তার কথা মতো নিজের জীবনটিকে উৎসর্গ করলেন এবং তার কিছু সহযোদ্ধা তার জীবন উৎসর্গ করবার কারণে বেঁচে গেল, সহযোদ্ধাদের জীবন বেঁচে গেল। এবং মুক্তিযোদ্ধাদের এই চমৎকার যুদ্ধের কৌশলটি দেখে পাকিস্তানি সৈন্যরা কিন্তু ভয় পেয়ে গেল। তারা করলো কি, তারা আস্তে আস্তে গুলি ছুটতে ছুটতে পিছু হতে থাকলো এবং একটা সময় পালিয়ে গেল। সেভাবেই কিন্তু ওই দিন রক্ষা পেয়েছিল ওই অংশটুকু। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আরো একবার মনে রাখো যে ওনার সমাধিস্থল কোথায় রয়েছে। ওনার সমাধিস্থল রয়েছে রাঙামাটি জেলার বোর্ডবাজারের কাছাকাছি চিংড়ি খালের উপর একটি টিলার উপর ওনার সমাধিস্থল রয়েছে এবং বর্তমানে এটি অত্যন্ত চমৎকার করে রয়েছে এবং এখানে অসংখ্য পর্যটক আসেন এবং প্রতিনিয়ত তাদের শ্রদ্ধা করেন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অংশটুকু পড়ছিলাম, এই অংশটুকু পড়বার সময় কিছু শব্দ ছিল যেগুলো আমার মনে হচ্ছে তোমাদেরকে জানিয়ে দেওয়া প্রয়োজন বা এই শব্দের অর্থগুলো তোমাদের জানা প্রয়োজন। আমরা এখন সেই রকম কিছু শব্দ দেখব এবং তোমরা করবে কি, তোমরা তোমাদের খাতা খুলবে, খাতা খুলে এই শব্দগুলোর অর্থ সহ তোমাদের যার যার নোট খাতায় লিখে নেবে। ঠিক আছে, তাহলে চলো আমরা কি কি শব্দ দেখবো আজকে। আমার কাছে এখানে একটা শব্দ আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? রুখে। এই শব্দটা দেখো, শব্দটা কি? শব্দটা হচ্ছে রুখে। রুখে অর্থ বাধা দিতে। মুন্সি আব্দুর রউফ কি করেছিলেন? মুন্সি আব্দুর রউফ পাকিস্তানি সৈন্যদের রুখে দিতে থাকলেন, রুখে দিতে থাকলেন, অর্থাৎ পাকিস্তানি সৈন্যরা যখন সামনে এগিয়ে আসছিল তাদেরকে বাধা দিতে থাকলেন যেন তারা আর সামনে এগিয়ে আসতে না পারে। অর্থাৎ রুখে অর্থ বাধা দিতে। তোমরা আমার সাথে বলো, রুখে অর্থ বাধা দিতে। তাহলে আমরা এখানে রাখি শব্দটা। এরপর হচ্ছে আরেকটা শব্দ আছে আমার কাছে, আক্রমণ। কি শব্দটা? তোমরা একটু বলো। আক্রমণ। আক্রমণ অর্থ কি? আক্রমণ অর্থ হামলা, হামলা করা। পাকিস্তানি সৈন্যরা কি করেছিল 1971 সালে? বাংলাদেশের উপর, বাঙালিদের উপর হামলা করেছিল, অর্থাৎ আক্রমণ করেছিল। ঠিক আছে, তাহলে আক্রমণ অর্থ কি? আক্রমণ অর্থ হামলা। তোমরা কিন্তু লিখে নাও সাথে সাথে, আমি বলবার সাথে সাথে তোমরা সবাই লিখে নাও। এরপর আমরা যে শব্দটা দেখবো এটা হচ্ছে স্বল্প। স্বল্প। স্বল্প অর্থ কি? স্বল্প অর্থ হচ্ছে অল্প। ঠিক আছে, অল্প পরিমাণে জিনিস, সেটা হচ্ছে স্বল্প, স্বল্প সংখ্যক। অল্পকেই বলা হয় স্বল্প। তারপর এখন যে শব্দটা দেখছি আমরা, এই শব্দটা কি? সমাহিত। মুন্সি আব্দুর রউফ কোথায় সমাহিত রয়েছেন? তিনি সমাহিত রয়েছেন রাঙামাটি জেলায়। তাহলে এই যে সমাহিত, সমাহিত শব্দটার অর্থ কি? সমাহিত শব্দটার অর্থ হচ্ছে সমাধিস্থ, সমাধিস্থ। ঠিক আছে, সমাধিস্থ। আমি শব্দটা এইখানে রাখছি যাতে করে তোমাদের লিখতে সুবিধা হয়, তোমরা সবাই জেনে খুব ভালোভাবে দেখতে পারো। এরপর আরেকটা শব্দ আমি নিয়েছি, দেখো এই শব্দটা সম্ভবত তোমাদের কাছে নতুন হতে পারে, রঞ্জিত। রঞ্জিত। রঞ্জিত শব্দটার অর্থ কি? দেখো, রঞ্জন করা হয়েছে এমন, রঞ্জন করা হয়েছে এমন। এখন প্রশ্ন হচ্ছে রঞ্জন করা মানে কি? রঞ্জন করা মানে হচ্ছে একেবারে লাল হয়ে আছে, লাল রঙে রঙিন হয়ে আছে এমন। ঠিক আছে, লাল টুকটুকে হয়ে আছে এমন। পাকিস্তানিদের একটা গোলা যখন মুন্সি আব্দুর রউফের গায়ে এসে পড়লো, তখন ওখানকার মাটি রক্ত স্রোতে রঞ্জিত হয়ে গেল, অর্থাৎ ওখানকার মাটি ওনার রক্তে লাল হয়ে গেল। এটাকেই বলা হয়েছে কি? রঞ্জিত, অর্থাৎ রঞ্জন করা হয়েছে এমন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই এই শব্দগুলো অর্থ সহ তোমাদের খাতায় ঝটপট লিখে নাও। আমার মনে হচ্ছে যে ইতিমধ্যে তোমরা লিখেও নিয়েছো। তাহলে আমি এক এক করে শব্দগুলো নিয়ে ফেলি, কারণ আমরা পরবর্তী কাজে যাব। ঠিক আছে, লিখেছো নিশ্চয়ই, আমি আশা করি তোমরা লিখেছো। এবার আমরা যে কাজটা করব, কি কাজ করতে পারি বলো তো? আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কিছু যুক্তবর্ণ খুঁজে বের করব। আমরা যে অংশটুকু আজকে পড়েছিলাম এখান থেকে কিছু যুক্তবর্ণ খুঁজে বের করব। তাহলে আমি কিছু যুক্তবর্ণ বের করেছি খুঁজে, আমি এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরাও তোমাদের মতো করে কিছু যুক্তবর্ণ খুঁজে বের করো এবং
আমার মতো করে এগুলো বিভাজন করার চেষ্টা করো। আর আমি সবসময়ের মতো বলছি, যদি কখনো কোনো সমস্যা হয় আমি সবসময় প্রস্তুত তোমাদের সহযোগিতা করবার জন্য, ঠিক আছে? তাহলে এখন আমরা কি দেখবো বলো তো? এখন আমরা বলবো যুক্তবর্ণ বিভাজন করো ও তা বাক্যে প্রয়োগ করো। এই প্রশ্নটার সাথে কিন্তু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই পরিচিত, কারণ তোমাদের বাংলায় যুক্তবর্ণ তোমাদের বিভাজন করতে হয় এবং সেই যুক্তবর্ণকে বাক্যে প্রয়োগ করতে হয়, এবং এটার চর্চা তোমরা তৃতীয় শ্রেণী থেকে করে আসছো। তাহলে এটা তোমাদের কাছে একেবারেই নতুন নয়, শুধু নতুন যেটা সেটা হলো যুক্তবর্ণগুলো। তাহলে চলো আমরা কিছু যুক্তবর্ণ বিভাজন করা দেখি। আমি প্রথমে যে যুক্তবর্ণটা নিয়েছি এটা হলো ক রফলা, কয় রফলা। এখন আমার কাজ হলো এই যুক্তবর্ণটাকে আমি বিভাজন করব। বিভাজন করা মানে কি? ভেঙে ফেলা। ভেঙে দেখবো যে এই যুক্তবর্ণটার মধ্যে কি কি রয়েছে। তাহলে আমি এটাকে বিভাজন করি। বিভাজন করলে আমি প্রথমে পাই ক, এবং এর সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে রফলা। এই চিহ্নটা হচ্ছে রফলা চিহ্ন। এই যে চিহ্নটা দেখছো শিক্ষার্থী বন্ধুরা, এই চিহ্নটা হচ্ছে রফলা চিহ্ন। তাহলে ক এবং রফলা এই দুটো মিলে হয়েছে কয় রফলা ক্র। এবার আমরা করবো কি? এটাকে বাক্যে প্রয়োগ করব, কিন্তু বাক্যে প্রয়োগ করবার আগে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এটা দিয়ে আগে দুটো শব্দ তৈরি করতে হবে। আমরা শব্দ তৈরি করি। আক্রমণ, এবং আরেকটা শব্দ তৈরি করি প্রক্রিয়া। প্রক্রিয়া, আক্রমণ, প্রক্রিয়া, এই দুটো শব্দ যে আমরা তৈরি করেছি, এখানে ইনস্ট্রাকশনে কিন্তু নির্দেশনায় কিন্তু তোমাদেরকে শব্দ তৈরি করার কথা বলা হয়নি। সেক্ষেত্রে তোমরা করবে কি? এই দুটি শব্দ তোমাদের খাতায় না লিখলেও চলবে, কিন্তু তোমাদেরকে শব্দ তৈরি করতে হবে, কারণ বাক্যে কিন্তু সরাসরি যুক্তবর্ণ প্রয়োগ করা যায় না। শব্দ প্রয়োগ করতে হবে যেখানে এই যুক্তবর্ণটি রয়েছে। তাহলে যুক্তবর্ণ দিয়ে তোমরা শব্দ চিন্তাও করে নিতে পারো, এরপর সেই শব্দকে বাক্যে প্রয়োগ করবে। আমি এখন একটা বাক্য তৈরি করি যেখানে এই যুক্তবর্ণটি রয়েছে। 1971 সালে পাকিস্তানিরা বাংলাদেশ আক্রমণ করে। আমরা কিন্তু আক্রমণ শব্দের অর্থ একটু আগে জেনেছি, তাই না? আক্রমণ শব্দের অর্থ কি? হামলা করা, তাই না? তাহলে আমরা এই যুক্তবর্ণ বিভাজন করলাম, শব্দ তৈরি করলাম, বাক্য তৈরি করলাম। এবার আমরা আরো একটা যুক্তবর্ণ লিখব। এটা কি? শৈব। শৈব, এই যুক্তবর্ণটাকে আমরা দেখেই বুঝতে পারছি এটার মধ্যে কি কি বর্ণ রয়েছে, কি কি বর্ণ দিয়ে এই যুক্তবর্ণটা তৈরি। আমরা একটু ভেঙে দেখাই। স যোগ ব, দন্ত স যোগ ব। আমরা এবার শব্দ তৈরি করি। স্বাধীন, স্বল্প। স্বাধীন, স্বল্প। আমি এবার ঠিক আগের মতোই একটা বাক্য তৈরি করি। বাংলাদেশ স্বাধীন দেশ। দেখতে পাচ্ছ তোমরা শিক্ষার্থী বন্ধুরা? এরপর আমি আরো একটা যুক্তবর্ণ বিভাজন করব। মূর্ধন্য স ঠ, মূর্ধন্য ষয় ঠ। এটা আমরা দেখে বুঝতে পারছি যে এর মধ্যে কি কি বর্ণ রয়েছে, অর্থাৎ কোন দুটি বর্ণ যুক্ত হয়ে এই বর্ণটি, যুক্ত বর্ণটি তৈরি হয়েছে। এখানে রয়েছে মূর্ধন্য স এবং ঠ। মূর্ধন্য স এবং ঠ এই দুটি একসাথে যুক্ত হয়ে তৈরি হয়েছে মূর্ধন্য ষ ঠ। এবার আমরা করব কি? এই মূর্ধন্য ষ ঠ দিয়ে দুটো শব্দ তৈরি করব। আমি লিখছি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। ঠিক একই রকম আমি একটা কি করব? বাক্য তৈরি করি।
বাংলাদেশে 7 জন বীরশ্রেষ্ঠ রয়েছেন। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, এরকম কিন্তু আরো অনেক অনেক যুক্তবর্ণ তোমরা খুঁজে পাবে যখন তোমরা এই অংশটুকু বাড়িতে খুব মনোযোগ দিয়ে পড়বে। ঠিক আছে? আর সব সময় মতো আমি আরো একটা কথা বলি যে আমি এখানে যে শব্দগুলো লিখেছি, আমি যে বাক্যটা তৈরি করেছি, তোমরা কিন্তু শুধুমাত্র এই শব্দ বা এই বাক্যগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তোমরা চেষ্টা করবে এই যুক্তবর্ণগুলো দিয়ে আরো নতুন নতুন কিছু শব্দ তৈরি করার, নতুন নতুন কিছু বাক্য তৈরি করার। ঠিক আছে? তাহলে আমরা কি কি দেখলাম আর একটু মনে করি। কয় রফলা, ক যোগ রফলা, শব্দ হচ্ছে আক্রমণ প্রক্রিয়া। বাক্য লিখেছিলাম 1971 সালে পাকিস্তানিরা বাংলাদেশ আক্রমণ করে। এরপর শয়ব, দন্ত স যোগ ব, শব্দ তৈরি করেছি কি স্বাধীন স্বল্প। বাক্য লিখেছি বাংলাদেশ স্বাধীন দেশ। এরপর আমরা আরেকটা যুক্তবর্ণ নিয়েছি মূর্ধন্য স ঠ, মূর্ধন্য স ঠ। আমরা বিভাজন করেছি মূর্ধন্য স যোগ ঠ। দুটো শব্দ লিখেছি শ্রেষ্ঠ প্রতিষ্ঠা। এরপর বাংলাদেশে 7 জন বীরশ্রেষ্ঠ রয়েছে। বাংলাদেশে 7 জন বীরশ্রেষ্ঠ রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই লিখে নিয়েছো ইতিমধ্যে, সবাই লিখেছো আমার বিশ্বাস। এইবার আমরা যেটা করব, এই অংশে আমরা আরো কিছু জিনিস খেয়াল করেছি। আমরা যুক্তবর্ণ দেখলাম, আমরা শব্দের অর্থ দেখলাম। এখন আমরা যেটা করব, কিছু বিপরীত শব্দ দেখব। ঠিক আছে? আমরা এবার এখান থেকে কিছু বিপরীত শব্দ খুঁজে বের করব। বিপরীত শব্দ কিভাবে বের করতে হয় নিশ্চয়ই, কিভাবে লিখতে হয় নিশ্চয়ই তোমরা জানো। আমরা এই পাশে লিখব শব্দ আর এই পাশে লিখব বিপরীত শব্দ। এবার এই অংশতে, এই আজকে যে অংশটুকু পড়েছি, এখানে কিছু শব্দ আমি নিয়েছি যার বিপরীত শব্দ আমি এখন তোমাদেরকে জানিয়ে দিব। আর তোমরা কি করবে, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে, তোমরা মনোযোগ দিয়ে এটা দেখবে এবং সাথে সাথে তোমাদের নোট খাতায় লিখে নেবে। তাহলে আমি একটা শব্দ লিখছি গ্রহণ, গ্রহণ। এরপর আরেকটা শব্দ লিখছি, শব্দগুলো একটু লিখে নিই, শত্রু। এরপর আরো একটা শব্দ লিখে নিই, পরবর্তী। আরো একটা লিখি মৃত্যু। এবং আরো একটা লিখছি, এটা হচ্ছে নিরাপদ। 1 2 3 4 5, এই 5টা শব্দ আমরা আজকে নিয়েছি। এই 5টা শব্দের বিপরীত অর্থ আমরা আজকে জানবো, বিপরীত শব্দ জানবো। ঠিক আছে? তাহলে গ্রহণ, গ্রহণ অর্থ কি? কোনো কিছু গ্রহণ করা। তাহলে এর বিপরীত কি হবে? বিপরীত হবে বর্জন করা বা ত্যাগ করা। ঠিক আছে? তাহলে এর বিপরীত হবে বর্জন। এরপরেরটা কি? শত্রু। শত্রু অর্থ কি তোমরা বলো? শত্রু হচ্ছে যারা কখনো বন্ধু হয় না, শত্রু। শত্রু অর্থ আমরা সবাই জানি। তাহলে বিপরীত অর্থ কি হবে? বিপরীত অর্থ হবে বন্ধু বা মিত্র। ঠিক আছে? বন্ধু বা মিত্র। আমি এখানে মিত্র লিখছি, বা তোমরা বন্ধুও লিখতে পারো। পরবর্তী, পরবর্তী মানে এখন থেকে যেটা পরে ঘটবে সেটা হচ্ছে পরবর্তী, বা পরে যেটা আছে সেটা হচ্ছে পরবর্তী। তাহলে পরবর্তী যদি বিপরীত আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? আগে যেতে হবে। আর আগে হলে সেটা হবে পূর্ববর্তী। পূর্ববর্তী, পূর্ববর্তী। এরপর হচ্ছে মৃত্যু। মৃত্যুর বিপরীত কি তোমরা তো জানোই। মানুষ যখন পৃথিবী থেকে একেবারে চলে যায় সেটা হচ্ছে মৃত্যু। আবার যখন তার আগমন ঘটে, অর্থাৎ পৃথিবীতে যখন আসে, তখন সেটা হয় কি? জন্ম। তাহলে মৃত্যুর বিপরীত হলো জন্ম। মৃত্যুর বিপরীত
জন্ম। এবং সবশেষ যে শব্দটা নিয়েছিলাম নিরাপদ, এই নিরাপদের বিপরীত কি? নিরাপদের বিপরীত হচ্ছে একটা অ লিখে দিব এখানে, তাহলে আমরা এর বিপরীত শব্দ পেয়ে যাব। নিরাপদ অর্থ, নিরাপদের বিপরীত শব্দ হচ্ছে অনিরাপদ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু পড়ে শোনাই আবারও। শব্দ বিপরীত শব্দ: গ্রহণ, বর্জন, শত্রু, মিত্র বা বন্ধু, পরবর্তী, পূর্ববর্তী, মৃত্যু, জন্ম, নিরাপদ, অনিরাপদ। শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা ইতিমধ্যে সবাই এটা লিখে নিয়েছ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার একটু আমরা মনে করি যে আমরা ক্লাসের শুরু থেকে কি কি করেছি। ক্লাসের শুরু থেকে আমরা পড়েছি হচ্ছে আমরা আমাদের আজকের পাঠ্যাংশটুকু পড়েছি, এবং আমাদের আজকের পাঠ্যাংশে আমরা জানতে পারলাম বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি কিভাবে শহীদ হয়েছিলেন এই গল্পটা। এবং আমরা পরবর্তীতে এই পাঠ্যাংশ থেকে জানলাম কি, কিছু শব্দের অর্থ জানলাম। আমরা কিছু যুক্তবর্ণ বাছাই করেছি, সেই যুক্তবর্ণ আমরা বিভাজন করেছি, সেই যুক্তবর্ণ দিয়ে আমরা শব্দ তৈরি করেছি, সেই যুক্তবর্ণ আমরা বাক্যে প্রয়োগ করেছি। এবং সব শেষে একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে আজকের পাঠ্যাংশ থেকে কিছু শব্দ আমরা বাছাই করেছি যার বিপরীত শব্দ জেনেছি। এখন যেটা করব, এখন তো আমাদের সময় প্রায় শেষের দিকে, এখন আমাকে বিদায় নিতে হবে। বিদায় নেবার আগে তোমাদেরকে আমার আজকের বাড়ি কাজটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই তোমাদের খাতায় বাড়ি কাজটা লিখে নাও। আমি তোমাদেরকে বাড়ির কাজটা পড়ে শোনাই। ঠিক আছে, তোমাদের জন্য বাড়ি কাজ হলো, তোমরা সবাই খাতা খুলে এটা নোট করে নাও। তোমাদের জন্য বাড়ি কাজ হলো, আজকে যে আমরা অংশটুকু জানলাম এই অংশ থেকে বাড়ি কাজ দিচ্ছি। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কিভাবে শহীদ হয়েছিলেন 5টি বাক্যে লিখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকের ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখেছো তারা খুব সহজেই এই প্রশ্নের উত্তরটা করে ফেলতে পারবে, কারণ তোমরা ইতিমধ্যে এই অংশটুকু থেকে জেনেছো যে তিনি কিভাবে শহীদ হয়েছেন। তাহলে এই শহীদ হওয়ার গল্পটা তোমরা আমাকে লিখে পাঠাবে তোমাদের বাড়ি কাজ হিসেবে, তবে সেটা হবে 5 বাক্যের মধ্যে, অর্থাৎ 5 বাক্যের বেশিও না, 5 বাক্যের কমও নয়। 5 বাক্যের এই গল্পটা তোমরা খুব সুন্দরভাবে সাজিয়ে আমাকে লিখে বাড়ি কাজ করে পাঠাও। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস জানলাম। আমরা এই অধ্যায়ে এক এক করে আমরা 7 জন বীরশ্রেষ্ঠের তাদের মুক্তিযুদ্ধের বীরত্বের গল্প জানছি, তারা কিভাবে শহীদ হয়েছিলেন জানছি আস্তে আস্তে। আমরা গত 2 ক্লাসে জেনেছি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ সম্পর্কে, আজকের ক্লাসে জেনেছি মুন্সি আব্দুর রউফ সম্পর্কে। আগামী ক্লাসগুলোতে আমরা আরও যে 5 জন বীরশ্রেষ্ঠ রয়েছেন তাদের বীরত্বের গল্প জানবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই সুস্থ থাকো, এবং অবশ্যই বাড়িতে অবস্থান করবে। বাড়িতে অবস্থান করেই তোমরা লেখাপড়া করবে, খেলাধুলা করবে, গল্প করবে, সব কিছু করবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আজকের পাঠের পরবর্তী অংশ নিয়ে। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে ছিলে, আমার কাছে ছিলে। এবার শুধু বাড়ি কাজের অপেক্ষা। তোমরা সবাই ঝটপট বাড়ি কাজ পাঠাও, আমি অপেক্ষা করছি। ভালো থেকো তোমরা সবাই, টাটা।